দেশের জনগণ রাষ্ট্রের মালিক এ বিষয়টি নিশ্চিত করতে গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ষড়যন্ত্র মোকাবেলায় ন্যূনতম সংস্কার করে নির্বাচন দিতে হবে। সংস্কারের নামে কাল ক্ষেপণ করা হলে অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষের বিরূপ ধারণা জন্মাতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তারেক রহমান এসব কথা বলেন। ইউসুফ আলী রিপোর্ট। ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপিকে নিয়ে দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে। বাংলাদেশে আবার সেই চক্রান্তের খেলা শুরু হয়েছে, যেটা অতীতে হয়েছে বহুবার, যারই ফলে আমরা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে হারিয়েছি, যারই ফলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ৬ বছর কারাগারে থাকতে হয়েছে, যারই ফলে আজকে আমাদের নেতা তারেক রহমান সাহেবকে এখন পর্যন্ত বিদেশে থাকতে হচ্ছে। এই চক্রান্ত আবার শুরু হয়েছে। কি করে বাংলাদেশের সত্যিকার সেই দলকে, সেই নেতাকে আজকে তারা দূরে সরিয়ে রাখতে চাচ্ছে। ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সুষ্ঠু নির্বাচনের পথে সংকট তৈরি করে একটি মহল ফায়দা লুটতে চায়। কোন মহল থেকে সংস্কার নাকি নির্বাচন এ ধরনের জিজ্ঞাসাকে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা দেশপ্রেমিক সকল মানুষ, সকল রাজনৈতিক দল স্রেফ অসৎ উদ্দেশ্য প্রণীত কূট তর্ক বলেই বিবেচনা করে। দেশের জনগণের নাগরিক অধিকার ফিরিয়ে আনতে দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই বলেও মনে করেন তারেক রহমান। বিদ্যমান ব্যবস্থাকে সময়োপযোগী করতে সংস্কার একটি অনিবার্য ধারাবাহিক প্রক্রিয়া। একইভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে টেকসই এবং প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ও কার্যকর পন্থা। নির্বাচনের মাধ্যমেই জনগণ ভোটের অধিকার প্রয়োগের যে সুযোগটি পায়, যেটি রাষ্ট্র জনগণের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করে। এর আগে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। যেগুলো অতি প্রয়োজনীয় সেই সংস্কারগুলো হবে, পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি চলবে এবং যথাশীঘ্র জনগণের দেশ জনগণের হাতে তুলে দেওয়া হবে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। নতুন বছরে অন্তর্বর্তী সরকারের প্রধান 3টি লক্ষ্যের কথা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং প্রাণী সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এগুলো হলো জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত ও রাজনৈতিক মতৈক্য গড়ে তুলে প্রস্তাবিত সংস্কার নিশ্চিত করা এবং রোড ম্যাপ অনুযায়ী নির্বাচন করা। দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির বিষয়ে উপদেষ্টা বলেন, যে কোনো অভ্যুত্থানের পর এমন ঘোষণাপত্র স্বাভাবিক। সরকার চেয়েছে তাদের মাধ্যমে দেয়া হোক। সবার সঙ্গে কথা বলা প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী 14 দিনের মধ্যে ঘোষণাপত্র দেয়া অসম্ভব নয় বলেও জানান তিনি। আমাদের নির্বাচনের একটা ক্লিয়ার রোড ম্যাপ ডেভেলপ করা, এর পাশাপাশি কিন্তু বাংলাদেশের রাষ্ট্রীয় জীবনে সবসময় যে চ্যালেঞ্জগুলো থাকে সেগুলোও থাকবে। তার মধ্যে দুটো যেটা অন্তর্বর্তীকালীন সরকার মনে করে তারা প্রাধান্য দিচ্ছে, একটা হচ্ছে আইন শৃঙ্খলা, আর একটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে রাখা। উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ভবিষ্যতে বাণিজ্য মেলা সারা দেশে আয়োজনে পরামর্শ দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই মেলার মাধ্যমে তরুণ তরুণী সহ সব বয়সী মানুষকে স্বতঃস্ফূর্ত উদ্যোক্তা হবার শক্তি গড়ে তুলতে হবে। সকালে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। ডক্টর ইউনূস আরও বলেন, দেশে উৎপাদিত পণ্যগুলো রপ্তানিতে অন্তর্ভুক্ত ও পণ্যের বাজার সম্প্রসারণে বাণিজ্য মেলা ভূমিকা রাখবে। বাণিজ্য মেলা ঘুরে রিপোর্ট করছেন সাইদুর রহমান আবির। পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে 19তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি।
বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, মানুষ মাত্রই উদ্যোক্তা, তারা শ্রমিক নয়। তিনি বলেন, বাণিজ্য মেলা মানুষকে নিজের উদ্যোগ ও সৃজনশীলতাকে তুলে ধরার সুযোগ সৃষ্টি করে দেয়। আমরা ব্যবসা বাণিজ্য করি, টাকা পয়সা রোজগার করি, বাণিজ্য করি, আন্তর্জাতিক বাণিজ্য করি, দেশের উপকার হয়, সব কিছু ভালো কথা। কিন্তু তার চেয়ে বড় কথা হলো মানুষের মনের মধ্যে কি ক্রিয়া প্রতিক্রিয়া হয়, সেটা তার চিন্তার ভেতরে আমরা কি ঢুকিয়ে দিতে পারি, কে সে কি জিনিসটা সে গ্রহণ করে, সেটা এটা আমাদের দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ দেশটা একটা অপূর্ব সুযোগের দেশ। আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ভবিষ্যতে উপজেলা পর্যায়ে বাণিজ্য মেলা আয়োজনে পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। বলেন, মেলার মাধ্যমে তরুণ তরুণী সহ সব বয়সী মানুষকে স্বতঃস্ফূর্ত উদ্যোক্তা হবার শক্তি গড়ে তুলতে হবে। তরুণদের একাংশ বাণিজ্য মেলাতে, এটা তাদেরই অংশ। এখানে 25 বছরের পরে নিচে হতে হবে এরকম কিছু একটা শর্ত দিয়ে দেওয়া। যারা 25 বছরের নিচে তারা এখানে আসবে, এখানে তারা দেখাতে পারবে তাদের কি করে তারা। আমরা যদি খুঁজি, অবাক কেন, অসংখ্য রকমের কাজ করে তরুণরা, কিন্তু কোথাও স্বীকৃতি নাই, সরকারি স্বীকৃতি নাই, অন্য ব্যবসায়ী মহলে স্বীকৃতি নাই, কিন্তু তারা অনেক জিনিস করে, ছোট 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 জিনিস করে। এবং তরুণ বলতে আমি শুধু ছেলে তরুণদের কথা বলছি না, মেয়ে তরুণ, অসংখ্য কাজ। আপনাদের জানা আছে, আপনাদের প্রত্যেকে জানেন কে কী করে। ঘরে বসে শাড়ি বিক্রি করে, সে কোথাও যায় না, বাড়িতেই কিছু না, কিন্তু তার ক্রেতা বহু জায়গায়। দেশে উৎপাদিত পণ্যগুলো রপ্তানি ও পণ্যের বাজার সম্প্রসারণে বাণিজ্য মেলা ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। দেশে উৎপাদিত পণ্য সামগ্রীকে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী উৎপাদন ও রপ্তানিতে রপ্তানি উন্নয়ন ব্যুরো দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। এই সংস্থা নতুন নতুন পণ্যকে রপ্তানিতে অন্তর্ভুক্তকরণ, পণ্যের বাজার সম্প্রসারণ, পণ্য বহুমুখীকরণের অংশ হিসেবে প্রতি বছর এই মেলাটি আয়োজন করে। এই সঙ্গে আমি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। পরে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধান উপদেষ্টা। এবার দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি 7 দেশের 11 প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের সারা দেশের সকল সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হেলথ কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই উদ্বোধন কার্যক্রম শুরু হয়। এ সময় অভ্যুত্থানে আহত 2 জন শিক্ষার্থীর হাতে হেলথ কার্ড তুলে দেন প্রধান উপদেষ্টা। তাদের 2 জনের সঙ্গে কথা বলে চিকিৎসা সেবা অন্যান্য বিষয়ে খোঁজ নেন প্রধান উপদেষ্টা। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের মধ্যে প্রতি সপ্তাহে নির্দিষ্ট জেলায় হেলথ কার্ড বিতরণ করা হবে। হেলথ কার্ডের উদ্বোধন ঘোষণা করে তিনি বলেন, জুলাইয়ে আহত যোদ্ধাদের চিকিৎসা সেবা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের আর্থিক নিরাপত্তা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। তাদের আর্থিক নিরাপত্তা সরকার নিশ্চিত করবে। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট কূটনৈতিক সম্পর্ক অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। উপদেষ্টা তৌহিদ বলেন, শেখ হাসিনা ইস্যুতে বাংলাদেশ ভারত সম্পর্ক আটকে থাকবে না, কূটনৈতিক সম্পর্ক অব্যাহত রাখবে বাংলাদেশ। এদিকে ভারতের সঙ্গে গঙ্গা চুক্তি নবায়ন টেকনিক্যাল বিষয় উল্লেখ করে তিনি বলেছেন, এ বিষয়ে কাজ চলছে। নতুন বছরে চীন ও আমেরিকার সঙ্গে সম্পর্ক উন্নয়নের কাজ চলবে বলেও জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। যেহেতু
টেকনিক্যাল পর্যায়ে কথাবার্তা শুরু হয়েছে, আমি এটুকু জানি। এটা বরং আর ডিটেইলস আপনারা জিজ্ঞেস করবেন বরং। স্যার, পানি সম্পদ যদি ফেরত আনতে না পারেন, ভারতকে আপনি আনুষ্ঠানিক চিঠি লিখেছেন, কোনো জবাব পাননি, তাহলে কি আসলে ঢাকা দিল্লি রিলেশন? না, দেখুন আমি মনে করি যে দুটো পাশাপাশি চলবে, কারণ এটা হলো একটা ইস্যু, কিন্তু আমাদের আরো অনেক স্বার্থের ইস্যু আছে দুই পক্ষেরই। এ পর্যন্ত 2229টি পরিবারকে সহায়তা করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এর মধ্যে 628টি শহীদ পরিবার ও 1601টি আহত পরিবার রয়েছে বলে জানিয়েছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। তিনি জানান, এখন পর্যন্ত অনুদান পাওয়া গেছে 109 কোটি 20 লাখ টাকা। এর মধ্যে 47 কোটি 32 লাখ টাকা দেয়া হয়েছে। বর্তমানে ফান্ডে রয়েছে 61 কোটি টাকা। এ সময় তিনি আরও জানান, তালিকা কেউ যেন প্রশ্নবিদ্ধ করতে না পারে সে চেষ্টা চলছে। এখন থেকে আহতরা ফাইল জমা দিলে 2 থেকে 3 দিনের মধ্যে টাকা পাবেন বলেও জানান সার্জিস আলম। যে ভাগটা করা হয়, কারণ বাবা মা আছেন, একজন আমার যিনি ওয়াইফ উনি আছেন, উনার সন্তান আছেন, আমরা 50-50 করলাম, এটা অনেকে মানতে চান না। 60-50 করলাম, মানতে চান না, এই জন্য আসেন না। তো না আসলে আমরা দিব কিভাবে? ঝামেলাটা তাদের মধ্যে। এসে অনেকে না নিয়ে চলে যান, কারণটা হচ্ছে ওনারা নিজেরা কনভিন্স হতে পারেন না এই অ্যামাউন্টের বিষয়ে। কিন্তু আমাদের তো লজিক্যাল হওয়া লাগে। ওয়াইফ আছেন, একজন সন্তান আছেন, 2 জন পরিবারের সদস্য, বাবা মাও তো আছেন, তাদেরও তো সামনের সন্তান থাকলে তো দেখতো, এইটুকু তো তারা তো মানুষ করেছেন। সো তাদেরকে 50-50 না দিই, 40-60 দিতে হবে। এদিকেও 2 জন আছেন, এদিকেও 2 জন আছেন। অনেক ক্ষেত্রে বাবা মা মানতে চান না, অনেক ক্ষেত্রে ওয়াইফ মানতে চান না। সো এটা আমাদের তাদেরকে ম্যানেজ করতে কিছুটা সময় চলে যায়। এবার খ্রিস্টীয় বর্ষবরণের খবর। 2024 আজীবন স্মরণীয় হয়ে থাকবে বাঙালির হৃদয়ে। সংঘাত, হানাহানি, আপনজন হারানোর বেদনা, সেই সাথে নতুন স্বাধীনতার এক অনন্য অনুভূতি, সব মিলিয়ে 2024 একদিকে যেমন আনন্দের, অপরদিকে অনেক শহীদের রক্তে ভেজা বেদনা স্মৃতিগাথা। আরও জানাচ্ছেন নুসরাত শারমিন। 2024 সালটি আজীবন স্মরণীয় হয়ে থাকবে বাঙালির হৃদয়ে। সংঘাত, হানাহানি, আপনজন হারানোর বেদনা, সেই সাথে নতুন স্বাধীনতার এক অনন্য অনুভূতি, সব মিলিয়ে 2024 একদিকে যেমন আনন্দের, অপরদিকে অনেক শহীদের রক্তে ভেজা বেদনার স্মৃতিগাথা। 2024কে বাঙালির জীবনে এক কালো অধ্যায় আখ্যায়িত করে তা যেন আর কখনো জনজীবনে ফিরে না আসে, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। সেই সাথে নতুন বছরে নতুন আকাঙ্ক্ষার কথাও জানান তারা। আমাদের সবার প্রত্যাশা থাকবে যে 24 সালটা আর না আসুক এভাবে, যে এত শহীদ মারা গিয়েছে আমাদের ক্যাম্পাসে, এত রক্তপাত হয়েছে, এটা যাতে না হয়। 24 সালে ব্যাপারটা পুনরাবৃত্তি না হয় এবং ব্যাপারটা আরো সুন্দর এবং স্মুথলি এগিয়ে যায়, আমরা সেই প্রত্যাশাই করব। আনন্দ চাইলেও করতে পারছি না, আবার দেখা যাচ্ছে যদি আনন্দ করতে চাই তাহলে হয়তো বা আমাদের শহীদ ভাইদের কথা মাথা রেখে আনন্দটা আমরা মন থেকে আমরা করতে পারবো না। সো এই জিনিসগুলো চিন্তা করে আমরা এই বছরটাকে এইভাবেই আর কি কাটিয়ে দিচ্ছি। চিন্তা করছি সামনে আরও কীভাবে এগিয়ে যেতে পারি, এই চিন্তাই আমরা করছি আপাতত। নতুন করে যে স্বাধীনতা পেয়েছি, এটি 24 সালের সবচেয়ে বড় প্রাপ্তি। 25-এর কথা যদি বলি, নতুন বছরকে আমরা স্বাগত জানাতে হবে এবং আমরা এটা চাই যে বাংলাদেশের মানুষ যাতে সুন্দরভাবে বসবাস করতে পারে, বিশেষ করে আবার কোনো অপশক্তি বাংলাদেশ নিয়ে যাতে ষড়যন্ত্রে লিপ্ত না হতে পারে। সকল কিছু স্বপ্নের সম্মিলিত রূপ আমরা 25 সালে দেখতে চাই। সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা। এদিকে দেশবাসীকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার তালেবুর রহমান জানান, নতুন বছরে পুলিশ শতভাগ নিষ্ঠা ও আন্তরিকতার সাথে জনস্বার্থে দায়িত্ব পালন করবে। একই সাথে 2025-এর কর্মপরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। আমরা প্রত্যাশা করি আমরা ভবিষ্যতের দিকে তাকাবো। পূর্বে যা হয়েছে আমরা সেগুলো ভুলে গিয়ে নতুন আগে গিয়ে নতুনভাবে আমাদের যে পরিবেশ, আমাদের যে প্রিয় ঢাকা মহানগর, সেটাকে আমাদের মতো করে সাজিয়ে তোলার জন্য, এটা যেন সবার জন্য একটা স্বস্তিদায়ক হয়, সেই উদ্দেশ্যে সবাই মিলেমিশে একসাথে কাজ করব। আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ঢাকা মহানগরবাসীকে জানাচ্ছি ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। পুরনোকে ছেড়ে ফেলে নব উদ্যমে ইংরেজি নতুন বছর 2025কে বরণ করে নিল দেশবাসী। বিদায় বছর 2024-এর অপ্রাপ্তি আর শোক পরিণত হবে নতুন বছরের শক্তিতে, এমন প্রত্যাশা সকলের। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। আতশবাজির বর্ণিল ছটায় বিশ্বজুড়ে বরণ করা হলো নতুন বছর। ভৌগোলিক কারণে সবার আগে 2025 সালকে স্বাগত জানায় নিউজিল্যান্ড। প্রতিবেশী অস্ট্রেলিয়া সিডনি হারবারেও ছিল জমকালো আয়োজন। বর্ণিল আয়োজন ছিল যুক্তরাষ্ট্র, চীন, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে। আতিকুর রহমান তিতাস জানাচ্ছেন সে খবর।
আতশবাজির বর্ণিল ছটায় বিশ্বজুড়ে বরণ করা হলো নতুন বছর। ভৌগোলিক কারণে সবার আগে 2025 সালকে স্বাগত জানায় নিউজিল্যান্ড। প্রতিবেশী অস্ট্রেলিয়ার সিডনির হারবারেও ছিল জমকালো আয়োজন। বর্ণিল আয়োজন ছিল চীন, মালয়েশিয়া সহ এশিয়ার বিভিন্ন দেশে। ঘড়ির কাঁটা রাত 12টা ছুতেই নতুন বছরকে স্বাগত জানিয়ে নিউজিল্যান্ডে শুরু হয় আতশবাজি। 2025 সালকে বরণ করা হয় অকল্যান্ডের স্কাই টাওয়ারের আতশবাজির উৎসব দিয়ে। নিউজিল্যান্ডের পর বর্ষবরণের উৎসব শুরু হয় প্রতিবেশী অস্ট্রেলিয়ায়। 2025 সালকে স্বাগত জানানোর সবচেয়ে জমকালো আয়োজন করা হয় সিডনিতে। চোখ ধাঁধানো আতশবাজিতে মেতে ওঠে হারবার। বর্ণিল আলোয় রঙিন হয়ে ওঠে সিডনির আকাশ। ভৌগোলিক দূরত্বে দেরিতে নতুন বছর আসলেও আয়োজনের কমতি নেই অন্যান্য দেশেও। ঐতিহ্যবাহী সাংস্কৃতিক আয়োজনে 2025 সালকে বরণ করেছে চীনের মানুষ। নতুন বছর বরণে আয়োজন ছিল তাইওয়ানেও। 101 তলা তাইপে টাওয়ারে ছিল আতশবাজির মনোমুগ্ধকর আয়োজন। এদিকে ঘড়ির কাঁটা 12টা ছুঁতেই বর্ণিল আতশবাজির মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেওয়া হয় হংকংয়ে। মালয়েশিয়া সহ এশিয়ার বিভিন্ন দেশেও জমকালো আয়োজনে স্বাগত জানানো হয় 2025 সালকে। নতুন বছর বরণে নানা জমকালো আয়োজন রয়েছে যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্য সহ এশিয়ার বিভিন্ন দেশেও। আর ভৌগোলিক কারণে সবার শেষে 2025 সালকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র। জমকালো আয়োজন ছিল ঐতিহাসিক টাইম স্কোয়ারে। নতুন করে সাজানো হয় ক্রিস্টাল বল। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনে দেয়া হলো নতুন বই। এতে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। এদিকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড চেয়ারম্যান একেএম রিয়াজুল হাসান বলেছেন, প্রাথমিক ও মাধ্যমিকের 441টি বই পরিমার্জন করা হয়েছে। সকালে এসব কথা বলেন তিনি আরও বলেন, 5 জানুয়ারির মধ্যে প্রাথমিকের বাকি সব বই ও মাধ্যমিকের 8টি বই পৌঁছে যাবে শিক্ষার্থীদের হাতে। এছাড়াও 10 জানুয়ারির মধ্যে মাধ্যমিকের 10ম শ্রেণীর বই ও 20 তারিখের মধ্যে সকল শ্রেণীর বই শিক্ষার্থীরা হাতে পাবেন। 41 কোটির মধ্যে 6 কোটি বই দেয়া হয়ে গেছে। আরও 4 কোটি বই দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, এর আগে বই উৎসবের নামে অর্থ অপচয় হয়েছে। জানুয়ারির 5 তারিখের মধ্যে প্রাথমিকের বাকি সকল বই, 10 তারিখের মধ্যে মাধ্যমিকের প্রায় 8টি বই এবং 20 তারিখের মধ্যে সকল বই যাবে। সেই সঙ্গে 10ম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জোর দিয়ে সেই 5 তারিখের মধ্যে, জানুয়ারির 5 তারিখের মধ্যে 10ম শ্রেণীর সকল বই দেওয়ার আমরা তৎপরতা চালিয়ে যাচ্ছি। কাজে আসছে না অর্ধশত কোটি টাকা খরচ করে বানানো বিলাসবহুল এক রেল স্টেশন। মাসে ব্যয় 5 লাখ হলেও আয় মাত্র কয়েক হাজার টাকা। বিপুল যাত্রী চাহিদা থাকলেও সারাদিনে ট্রেন থামে মাত্র একটি, তাও আবার লোকাল। এ অবস্থা গাজীপুর কালিয়াকৈর হাইটেক পার্ক রেল স্টেশনের। 6 বছর আগে উদ্বোধন হলেও লোকবল সংকটে অবহেলা অযত্নে নষ্ট হচ্ছে আধুনিক এই স্টেশনটি। প্রতিনিধি একেএম শিশিরের রিপোর্ট। সৌন্দর্য, নির্মাণশৈলী আর আধুনিকতায় দেশের অন্যতম গাজীপুরের কালিয়াকৈরের হাইটেক সিটি স্টেশন। দৃষ্টিনন্দন একটি স্টেশনের নির্মাণ ব্যয় 50 কোটি টাকারও বেশি। সাভার ও গাজীপুরের শিল্পাঞ্চল কাছাকাছি হওয়ায় প্রতিদিন 10 থেকে 12 হাজার যাত্রী সেবার লক্ষ্যে 2018 সালে যাত্রা শুরু হয় এই স্টেশনের। অথচ একেবারেই ফাঁকা পড়ে আছে বিলাসবহুল এই রেল স্টেশন। আধুনিক সকল সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও যাত্রী না থাকায় বন্ধ রাখা হয়েছে ভিআইপি অংশের কার্যক্রম। আর অবহেলা অযত্নে নষ্ট হচ্ছে টিকিট কাউন্টারগুলি। ট্রেন এখন আমি থামতে দেখি নাই, আমি শুধু দেখলাম যে দুটো যাওয়া আসা করলো, এটুকুই দেখছি। একটা লোকাল ট্রেন আছে, ওই ট্রেনটা ঢাকা যাতে যেটা দাঁড়ায় ওটা 5 মিনিট 10 মিনিট সময় দেয়, এছাড়া সময় দেয় না। আর সারাদিনের ট্রেন তো দাঁড়ায় না। বিপুল সংখ্যক যাত্রী থাকলেও বিশাল এই স্টেশনে থামে মাত্র একটি ট্রেন, তাও আবার লোকাল, যেখানে প্রতিদিনের বরাদ্দ মাত্র 70 থেকে 80টি টিকিট। বিলাসী এই স্টেশনে মাসে কয়েক লাখ টাকা ব্যয় হলেও আয় মাত্র কয়েক হাজার টাকা। আসলে এটা খুব সুন্দর একটা স্টেশন, কিন্তু এখানে কোনো ট্রেন থামে না। এখানে যদি আরো কয়েকটা ট্রেন থামতো তাহলে সব মানুষের জন্য খুব উপকার হইতো। এখানে যদি ট্রেন থামতো ঢাকার যোগাযোগ ব্যবস্থা ভালো হইতো। আসলে এখানে ট্রেনটা থামার খুবই জরুরি। এখানে ট্রেনটা থামলে আমরা ঢাকা অতি শীঘ্রই যেতে পারবো, উত্তরবঙ্গে আমরা তাড়াতাড়ি যেতে পারবো। আগে 3টি ট্রেন দাঁড়ালেও বর্তমানে একটি ট্রেন চলছে। তবে সেটি কেন করা হয়েছে সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে পারবে বলে জানান এই কর্মকর্তা। আর উপজেলা প্রশাসন বলছে খুব শীঘ্রই ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ব্যবস্থা নেওয়া হবে। ইঞ্জিনের সমস্যার কারণে আর কি, লোক সংকটের কারণে সবকিছু মিলে এটা অ্যান্সার আসলে ঊর্ধ্বতন কর্মকর্তারাই বলতে পারবে, এটা আসলে আমরা বলতে পারবো। আমরা রেল স্টেশন মাস্টারের সাথে কথা হয়েছে এবং আমরা তাদের মাধ্যমে রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যে বিষয়টা দ্রুত সময়ের মধ্যে যদি অ্যাজ পার ল সমাধান করা যায় তাহলে এলাকার মানুষ উপকৃত হবে।
বিপুল টাকা পেয়ে গাজীপুরের কালিয়াকৈরে হাইটেক সিটি রেল স্টেশনটি করলেও থামে মাত্র এখানে একটি ট্রেন, তাও আবার 2 মিনিটের জন্য। তবে এখানে রয়েছে 11 জন সরকারি কর্মকর্তা কর্মচারী। তাদের পেছনে সরকারের মাসে ব্যয় হয় কয়েক লাখ টাকা। তবে এলাকাবাসীর দাবি, এখানে যদি বেশ কয়েকটি ট্রেন থামানো যায়, চাপ কমবে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের। AKM শিশির, মাই টিভি, গাজীপুর।